নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমার মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে আজ থেকে, তাই ভিডিও দিতে তোমাদের সাথে সবটা শেয়ার করতে আমার একটু লেট হচ্ছে। কারণ আজকে গতকাল তোমরা আজকে ভিডিওটা দেখছো, তার মানে আমি গতকাল তোমাদের সাথে কোনো রকমভাবে কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। কারণ প্রথম দিন স্কুল তোমরা জানো কতটা হেক্টিক গেছে, সারা দিন পুরো আমি দৌড়েছি। যাই হোক, সে গল্প একদিন পরে করব। আজকে চলো, আজকের ভিডিওটা আমি অলরেডি শুরু করে দিয়েছি আমার রান্নাবান্না দিয়ে। আসলে গতকাল আগের দিনের এই ভিডিওটার আগের দিনের ভিডিওটা তোমরা যেখানে শেষ করেছিলে, এই ভিডিওটা ঠিক তারপর থেকে শুরু করলাম। আমি এখন যে রান্নাটা করছি সেটা হলো ওই ডাঁটা, আলু, বেগুন এই সমস্ত কিছু দিয়ে একটা ওই হালকা মাখো মাখোও হবে না, আবার খুব একটা বেশি সাঁতার কাটার মতো জলও থাকবে না, ওই রকম আর কি মিডিয়াম টাইপের আর কি, একটুখানি ঝোল টাইপেরই বানাবো। তো সেটাই আর কি, মশলা সমস্ত কিছু যা যা লাগে তো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওদিকে আলু আর ডাঁটাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তবে ভয়ের কিছু নেই, জল আমি ফেলি না, জলটা আছে আলাদা করে স্টোর করে রাখা। আর প্রথমেই তো আমি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম, আর তার সাথে সাথে ছোটো ছোটো বিনসও ভেজেছি। আসলে বিনস নেই, ওই ফ্রিজের এক কোণাতে ওই 3-4টে মতো বিনস ছিল, তো ওটাকে আর কি করব, শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে, সেই জন্যই ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই। আর যেহেতু সমস্ত কিছু সিদ্ধ, তাই এটাকে একটুখানি মশলার সাথে জাস্ট মশলা গন্ধটা যাতে না ছাড়ে কিছুক্ষণ ফুটতে দেব, তাই সেজন্য বেগুন, বিনস যেগুলো ভেজেছিলাম সব কিছু আমি একসাথেই দিয়ে দিলাম। আর এই যে পরিমাণ মতো একটুখানি জল দিলাম। তো একটুখানি দেখতে হলো তরকারিটার পরিমাণ তো অনেকটাই, তো সেই জন্য জলটা একটু লাগবে। কারণ এই যে তোমরা দেখো জলটা একদম প্রায় টেনে গেছে, আর এটা নামিয়ে নেবার পর যত ঠান্ডা হবে তখন তো আরও একটু করে টেনে যাবে, কারণ ডাঁটা প্রচুর জল শোক করছে এখন। আর এখনকার ডাঁটা যেহেতু একদম পুরো বুড়ো ডাঁটা, মোটা মোটা একদম শক্ত ঢাকের কাঠির মতো ডাঁটা, তো সেই জন্য সিদ্ধ করে নিলে না প্রচুর সফট হয়ে যায়। আর এইটা পুরোটাই শাঁস। এরকম ডাঁটা খেতে কিন্তু তোমাদের দাদাভাই এবং আমার পাশের বাড়ি একজন যা আছেন, ওনারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, জানো তো। যাই হোক, একদিকে জানো আমি এই তরকারিটা বানাচ্ছি, আর একদিকের আরেকটা কড়াইতে রান্না হচ্ছে, তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে। সেটাতে এখন তোমাদের দাদাভাই রান্না করছে, সেটা হলো আমের চাটনি বা আচার যাই বলো, তো সেটা বানাবে। তোমাদের দাদাভাই বাড়ি ফিরেছে, আম নিয়ে এসেছে বাজার থেকে। আমাদের বছরের প্রথম এই বছর প্রথম আমাদের কাঁচা আমের চাটনি, টক যাই বলো, তো সেটা বানানো হচ্ছে। আসলে এখন আমার হাতে একদম সময় নেই, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম এখন আমি বানাতে পারবো না, খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, আমি তোমাকে সন্ধ্যের দিকে বানিয়ে দেবো, কারণ সন্ধ্যেবেলাটা অতটা চাপ থাকে না। কিন্তু তোমাদের দাদাভাই সে কি আমার কথা শোনার লোক? তো যাই হোক আর কি, সেই বললো তোমাকে বানাতে হবে না, আমি বানাবো, তুমি জাস্ট একটু বলে বলে দিও। তাই আর কি আমি একটু বলে বলে দিচ্ছিলাম। ও নিজেই আমগুলো ছাড়িয়েছে, পিলপ খোসা ছাড়িয়েছে। তারপরে আমি আর ও দুজনে মিলে আর কি একটুখানি কাটাকুটি করে নিয়ে ওকে বললাম যে একটুখানি সর্ষে ফোড়ন দাও। সর্ষে ফোড়ন কোনো কিছুই সে দেয়নি, ও একটুখানি মৌরি ফোড়ন দিয়েছে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, দিয়ে আর কি ওটা একটুখানি আর কি নাড়াচাড়া করে নুন দিয়ে এখন ঢাকা দিয়ে চাপা দিয়ে এখন রাখা থাকবে, তো ওটা এখন পরে হবে। আর আমি অশ্মির জন্য ঝোলটা তুলে নিলাম দুবেলা, তারপর আমাদের সবার জন্য আর কি একটা বড় জামবাটিতে রেখে দিলাম। আর এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মাশরুমের ঝাল বানাবো। ওইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চাপিয়ে দিয়ে গেছে, বাস ওখানে ওর কাজ শেষ, তারপর বাকিটা কিন্তু আমিই করছি। তো অনেকটা আর কি ও আগিয়ে দিয়েছে, আমাকে হেল্প করেছে, না হলে এই কাটা আবার সেগুলোকে এইভাবে করা সত্যি সমস্যা হচ্ছিল। ওটা এখন ফুটতে আরম্ভ করেছে, আর একটু গুড় দিয়েছি অলরেডি, তো সেই জন্যই জলটা দেখো কীরকম বেরিয়েছে, এর মধ্যে তো এক ফোঁটাও জল দিইনি। আর এদিকে তোমাদের সাথে মাশরুমটা প্রথমে ভেজে নিয়েছিলাম, জানো তো, নুন আর হলুদ দিয়ে প্রথমে মাশরুমটা ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি। তারপর এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাশরুমের ঝালেতে আমি একটুখানি সর্ষে বাটাও দিয়েছি। তোমাদের দাদাভাই বলেছে নেক্সট দিন যখন করবে সর্ষে বাটাটা দেবে না, উইথাউট সর্ষে বাটা করবে, ওর ওইভাবে খেতে ইচ্ছে করেছে। সেভাবে না হয় একদিন ওকে বানিয়ে দেবো, কিন্তু আজকে যখন সর্ষে বেটে ফেলেছি তখন তো আমাকে দিতেই হবে, তো সেই জন্যই আর কি একটু ভালো করে সমস্ত মশলা টশলা কষিয়ে দিলাম। আর ওদিকে আমের চাটনিটা একটুখানি টেস্ট করে দেখলাম যে ভয়ানক রকমভাবে টক এখনও পর্যন্ত, তো সেই জন্য আর একটুখানি আর কি গুড় দিয়ে ওটাকে এখন কিছুক্ষণ আর কি ফুটতে দেবো, তারপর একটু গামাকা হলে আর কি নামাবো।
বানাবো, ওর আর কোনো কাজ নেই, শুধু শুধু মানে তলায় লেগে যাচ্ছে, তো সেই জন্য একটু নেড়ে দিচ্ছিলাম। আর এদিকে মাশরুমটা আর কি মানে মশলাটা কষিয়ে নিয়ে সমস্ত মাশরুমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি ভালো করে যখন গায়ে লাগা আর কি হয়ে যাচ্ছে কষানোর পর সামান্য একটু জল দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ আর কি ফুটতে দেবো। তারপর ওই যে আগের দিনে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা বুঝবে, এক পিস ফলুই মাছ ছিল, মানে একটা গোটা মাছ, সেটাকে দুটো মানে দু পিসই ধরো আর কি, 2 পিস ফলুই মাছ ছিল আর একটা ছোট মাছ ছিল। তো সেগুলি আর কি দিয়ে দিলাম, মানে ওই মাশরুম মাছ একসাথে আর কি ঝাল টাইপেরই করছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম একটু টেস্ট করে দেখো যে টকটা আছে নাকি এখনও, না আর একটুখানি আর কি মিষ্টি দিতে হবে, মিষ্টি হয়েছে কি হয়নি। তোমাদের দাদাভাই বললো একদম পারফেক্ট হয়েছে, একদম টক মিষ্টি সুন্দরভাবে ব্যালেন্স হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, আর মিষ্টি দিও না, তাহলে কিন্তু এবার একটু বেশি মিষ্টি হয়ে যাবে, তাই আমি আর মিষ্টি কোনো কিছু দেবো না। তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম এই কয়েকদিন আগে আমাদের বাড়িতে গুড় আনা হয়েছিল জানো, সেই গুড়টার মনে হচ্ছে নকল গুড়, মানে ওর মধ্যে কিছু করা আছে আটা টাইপের। আমি আবার তোমাদের দাদাভাইকে বলেছি ওর মধ্যে সজনে আটা বা বাবলা গাছের আটা হয়তো মিশিয়ে দিয়েছে। গুড়টা হাত দিলে কীরকম চ্যাটচ্যাট করছে, মানে গুড় জাতীয় জিনিস চ্যাটচ্যাট করে, কিন্তু জলে যদি গুড়টা গুলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই গুড়টা কিন্তু অতটা চ্যাটচ্যাট করে না। কিন্তু তারপরে মানে সাবান দিয়ে হাত ধোয়ার পরও মনে হচ্ছে না হাত থেকে সুতো কাটছে, আর হাতটা প্রচুর পরিমাণে চ্যাটচ্যাট করছে জানো তো। মানে ওর মধ্যে আঠা মেশানোই আছে, মানে ওর মধ্যে কিছু না কিছু মেশানোই আছে। গুড়েতেও আজকাল ভেজাল হচ্ছে আমাদের গ্রামের সাইডেও। যাই হোক, কি আর করার আছে, কিছুই করার নেই। এদিকে জলটাকে দেখো টেনেই গেছে, আর একটুখানি জাস্ট হবে। আর এদিকে দেখো আমের চাটনিটা এবছর প্রথম হলো, কত সুন্দর হয়েছে, একদম পুরো জেলি টাইপের হয়েছে। তবে এর মধ্যে এখনও মশলা মেশানো বাকি আছে, আর কিছুটা আর কি তুলে রাখা হলো, মানে দুপুরবেলা আর কি আমাদের সবাই মিলে খাওয়া হবে। আর কিছুটা এখন কড়াইয়ের মধ্যে তোমাদের দাদাভাই রাখবে, ওই সর্ষে আর 5 ফোড়ন গুঁড়িয়ে আমি এর মধ্যে মিক্স করব, শুকনো লঙ্কা। আর এদিকে দেখো আমাদের মাশরুমটাও একদম হয়ে গেছে, মাশরুম আর মাছের ঝালটা তোমাদের দাদাভাই বাকিটাকে দেখতে দিয়েছিলাম, মাছের ঝালটা, কারণ তোমাদের দাদাভাইকে দেখতে দিয়ে আমি অস্মিকে স্নান করাতে গিয়েছিলাম, তাই ও বাকিটা আর কি দেখে নিয়েছে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু দেখে নেওয়ার পর আমি এসেছি অস্মিকে স্নান করিয়ে। আর আগের দিনের যে সবজি দিয়ে যে ডালটা বানিয়েছিলাম, যেটা তোমরা ভীষণ পছন্দ করেছিলে, সেটাই একটুখানি গরম করে নিয়েছিলাম। মেয়ের স্কুল শুরু হবার ঠিক তার আগের দিনের সকাল, ভোরবেলায় যখন ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখি বাইরের ওয়েদার ঠিক এই রকম, চারিদিকে মেঘলা আকাশ, বাজ পড়ার মতো মেঘ ডাকছে, ঝোড়ো হাওয়া, মানে এই বৃষ্টি নামবে। আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো দেখে, এবং মানে লিটারালি আমার চোখের কোণায় জল চলে এসেছিলো। আর ঠিক এই মুহূর্ত থেকেই আমার টেনশন শুরু হয়েছিল, এই রকম ওয়েদার যদি আগামীকাল থাকে তাহলে আমার মেয়ে স্কুল যাবে কি করে। আর তোমরা তো জানো যে আমার মেয়েকে আমাকে প্রায় 4-5 কিলোমিটার দূরে স্কুটি করে আমাকে দিয়ে আসতে হবে, তারপর সেখান থেকেও বাসে করে যাবে স্কুল। মানে এই এতটা রাস্তা আমি কিভাবে ওকে দিয়ে আসবো, বা এই রকম ও ঠান্ডা ওয়েদার হলে এতটুকু বাচ্চাকে আমি ছাড়বো কি করে, ঠান্ডা লেগে যাবে। মানে এই সমস্ত চিন্তায় বিশ্বাস করো আমার খাওয়া পর্যন্ত উঠে গেছে, খাবার দেখলে বমি পাচ্ছে,
এতটাই আমার শরীরটা খারাপ করতে আরম্ভ করে দিয়েছিল টেনশনে। আর তার সাথে সাথে তোমাদের দাদা ভাই আমাকে বলে যাচ্ছে, তুমি তো জেনে বুঝেই স্কুলে ভর্তি করেছো। তোমরা আগের দিনের যে ভিডিওটাতে তোমাদের সাথে আমি আমার টেনশন হচ্ছে বা আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই আমার সাথে মানে আমার মনের মধ্যে কি ফিলিংস চলছে তার সাথে তোমরা রিলেট করতে পেরেছিলে এবং তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেছো। তোমাদের সাথে আমার অনেক মিল আছে এবং তোমাদের ওই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো শুনে বিশ্বাস করো আমি মনে মনে প্রচুর ভরসা পেয়েছি। তবে অনেকেই আছো যারা আমার এই মানে চিন্তা ভাবনা বা আমার এই সিদ্ধান্তকে সাপোর্ট করো না, তবে সেই সংখ্যাটাই কিন্তু বেশি তুলনামূলকভাবে যারা আমাকে সাপোর্ট করছে না, সেটা সোশ্যাল মিডিয়াতেই হোক বা আমার চারিপাশের মানুষজনই হোক বা আমার বাড়ির মানুষজনই হোক। তাই তোমাদের কথা শুনে ভীষণ ভয়ও পেয়েছি বা এখনও পাচ্ছি। কি করব, সিদ্ধান্ত কি ভুল নিলাম? আবার তোমাদের কিছু পজিটিভ কমেন্ট, না তুমি ঠিক করেছো, সেটা শুনে বা সেটা দেখে মনে মনে সাহস পেয়েছি। কিন্তু এই রকম ওয়েদার দেখে মানে এতটাই মনটা খারাপ হয়ে গেছে যে কি করব সেটা হয়তো তোমরা একটু আমার মানে আমার দিকে লক্ষ্য করলে বা আমার চোখে মুখে হয়তো সেটাও ফুটে উঠছে। কি করব আমি, মানে কিছু করার নেই। তোমাদের দাদা ভাইয়া বলছে আর কিছু করার নেই, স্কুলে যখন ভর্তি হয়ে গেছে তোমাকে পাঠাতেই হবে। তুমি হয়তো একদিন পাঠাবে না, দুদিন পাঠাবে না, কিন্তু পাঠাতে তো হবে। আর যেহেতু প্লে গ্রুপে ভর্তি হয়েছে তো সেহেতু অতটা প্রেশারও নেই, সব দিকটাই ঠিক আছে মানছি। কিন্তু কি করব বলো, দেখো কথা বলতে না বলতেই কীরকম বৃষ্টি, সে মুষলধারায় বৃষ্টি পড়ছে। আমার মন এত খারাপ, এই প্রথম জীবনে প্রথম আমার এইরকম বৃষ্টি দেখে এরকম ওয়েদার দেখে আমার এতটা পরিমাণে টেনশন হচ্ছে, হাত পাগুলো না জাস্ট কাঁপছে, অসাড় হয়ে যাচ্ছে, কোনো জোর পাচ্ছি না। আর তার সাথে লোডশেডিং, কারেন্ট থাকেনি, এই অন্ধকারের মধ্যেই রান্না করছিলাম। জলখাবারেতে বানিয়েছিলাম একটুখানি কুমড়োর তরকারি, তবে তোমাদের কথা অনুযায়ী একটু ছোলাও দিয়েছিলাম। গতকাল রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাই আর কি দিয়েছিলাম। যাই হোক, ভীষণ মনটা খারাপ, কি করব, কি হবে না হবে। প্রথম থেকে একটা এক্সাইটমেন্ট মনে কাজ করছিল যে আমার মেয়ে স্কুল যাবে, ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। ঠিক আছে, আমি ওকে স্কুটি করে দিয়ে চলে আসবো, কিন্তু এরকম ওয়েদার দেখে আমার মাথায় পুরো বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি তো একজন মা বলো, আমি তো চাইবই যে আমার বাচ্চা একটা ভালো স্কুলে পড়ুক, একটা ভালো পরিবেশ পাক, ভালো লোকজন, ভালো মানুষজন, মানে সব কিছুই যেন একটু বেটার পায়। তো সেই জন্যই আর কি দেওয়া আমাদের এই এলাকার মধ্যে, মানে এই এলাকা কেন বলবো, এলাকার বাইরের মধ্যেও সবথেকে বেস্ট স্কুলেই আমি অস্মিকে ভর্তি করেছি। কিন্তু যাওয়া আসা মানে ট্রান্সপোর্টটাই সবথেকে বড় একটা বাধা। সেই বাধাটাকে আমাদের মা মেয়ে দুজনকেই অতিক্রম করতে হবে, সবথেকে বেশি আমার মেয়েটা। কিন্তু কি করব বলো, এখনকার যা জেনারেশন বা আমাদের জেনারেশন তো যা ছিল, কিন্তু সামনে যে দিনগুলো আসতে চলেছে সেই সমস্ত দিনগুলোতে একটা বাচ্চাকে টিকে থাকতে হলে বা এগিয়ে যেতে হলে সেখানে লড়াই করতেই হবে। এবং এখনকার দিনে কম্পিটিশান প্রচুর টাফ হয়ে গেছে। সেই টাফ কম্পিটিশানের মধ্যে ওকে তো টিকে থাকতে হবে, সেই টিকে থাকার লড়াইয়ে যাওয়ার জন্য তো একটু তো কষ্ট করতেই হবে। আর আমাদের বাড়ির চারপাশে বা আমাদের লোকালের মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে, আমি সমস্ত কিছু খোঁজখবর নিয়েছি। আমি কোনো স্কুলকেই খারাপ বলছি না, প্রত্যেকটা স্কুল ভালো, তাদের পরিবেশও ভালো, সব কিছু ঠিক আছে। কিন্তু তার মধ্যেও ওই 19-20 তো একটা ব্যাপার থাকেই। তো সেই জন্যই আর কি ওকে অত দূরেতে দেওয়া। ভীষণ চিন্তা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শাক ঘন্ট বানিয়ে ফেললাম। একদিকে ভাতটাও বসিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে গেছে আর শাক ঘন্টটাও হয়ে গেছে। এরপর মাছগুলো একে একে সমস্ত মাছ ভেজে দিলাম। মাছগুলোর একটুখানি তেল ঝাল মতো বানাবো। ওই যে তোমাদেরকে আগের দিনে বললাম, তোমাদের দাদাভাই বলছিল মাশরুমটা বানানোর সময় সর্ষে বাটাটা দিও না, কিন্তু আমি তো বেটে ফেলেছিলাম। তাই আজকে যে মাছের ঝালটা আমি বানাচ্ছি তার মধ্যে কিন্তু কোনো সর্ষে বাটা থাকবে না, সমস্ত মশলাই থাকবে, আদা রসুন পেঁয়াজ ধনে জিরে টমেটো সমস্ত কিছুই রয়েছে, শুধুমাত্র থাকবে না সর্ষে বাটাটা, মানে ওই তেল ঝাল টাইপের। তো সেটাই আর কি বানাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে এরপর ফুটে গেলে
একে একে সমস্ত মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই এটা ভীষণ রকমভাবে পছন্দ করেছিল জানো। তোমাদের আজকের ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে, কিন্তু কি করব বলো, কারেন্ট নেই। আর আমাদের এই রান্নাঘরটা সিঁড়ির নিচে তো অতটা পরিমাণে লাইট এসে পৌঁছায় না, আর অন্ধকার, চারিদিকে মেঘলা, বৃষ্টি হচ্ছে, তো মেঘলা একটু ওয়েদার একটু বুঝতেই পারছো, তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার টাইপের। মাছের তেলটা একটুখানি ভেজে নিলাম। এই মাছের তেলটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে। আজকে আবার ভেবেছি একটুখানি মা কালীর পুজো দেবো। তোমরা তো জানো আমাদের বাড়ির ঠাকুর, তো মায়ের মন্দিরে একটুখানি পুজো দিয়ে আসবো, আর সেই প্রসাদী ফুল অশ্মির ব্যাগের মধ্যে রেখে দেবো। আজকে যে সবজিটা বানাচ্ছি তার মধ্যে একটুখানি গুগলি দেব। সকালবেলাতে এক জেঠিমা এসে গুগলি দিয়ে গেছে। সেই জেঠিমাকে দেখলে এত মায়া লাগে, মানে খুব মায়া লাগে জানো তো। শরীরে কোনো কিছুই নেই, শুধু সেই কঙ্কালসারের ওপর শুধুমাত্র চামড়ার একটা আস্তরণ, আর প্রাণ পাখিটুকু রয়েছে। এককালীন নাকি ভীষণ রকমভাবে পরিশ্রম করেছে তোমাদের দাদাভাইদের বাড়িতেই, মানে আমার বিয়ের আগে নাকি এই বাড়িতেই প্রচুর কাজকর্ম করে গেছেন উনি, কিন্তু আজকে হাঁটাচলা করতেও তা ওনার কষ্ট, এত রোগা, এত জরাজীর্ণ শরীর। তো যাই হোক, ওনাকে আমি এর আগের দিনও একবার দিয়ে গেছেন, আবার আজকেও বললাম যে পেলেই তুমি আমাকে দিয়ে যেও। দাম টামের কোনো কিছু ব্যাপার নেই, তোমাদের দাদাভাই এক্সট্রা করে আবার কিছু টাকাও দেয় ওনার হাতে। তো যাই হোক, সে সমস্ত কিছু ছাড়ো, বলতে নেই সে সমস্ত কথা। তো যাই হোক আর কি, তো ওনার কাছ থেকে আর কি গুগলি নেওয়া আর কি, তো উনি সকালবেলায় আর কি দিয়ে গেছেন। তো সেই গুগলিগুলো দিই, আর ওই ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি ওই মাখো মাখো টাইপেরই আর কি বানাবো। আর গুগলিটা বিশেষ করে আরও আর কি নেওয়া অশ্মির জন্য, আর গুগলি খাওয়া তো খুবই ভালো। তবে অনেকে আমি জানি এটা নাক সিটকোবে, তবে আমরা তো গ্রাম বাংলার মানুষ, গ্রাম বাংলা ছাড়াও শহরের দিকেও অনেক মানুষ আছে যারা গুগলি খেতে ভালোবাসে, আমরাও ভালোবাসি। একদিকে দেখো ঝোলটা ফুটছে, আর একদিকে তোমাদের দাদাভাই সমানে তো আমাকে হেল্প করেই যায়। ওইদিকেতে ওই ধনে আর জিরেটাকে ড্রাই রোস্ট করছে, ওর একটু পাউডার বানিয়ে রাখবে। আর মহারানীকে দেখো হাঁড়ি নিয়ে খেলাধুলা, নাচ, কত কিছুই না হচ্ছে। ওর মনে কোনো কিছু সংশয়, ভয়, ভীতি কোনো কিছুই কাজ করছে না যে ও আগামীকাল স্কুল যাবে। কিন্তু আমার চিন্তায় চিন্তায় হাত পা কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে। ও কিভাবে কি করবে। তোমাদের দাদাভাইও ভীষণ চিন্তা করছে, মাঝে মাঝে ওরও চোখ দিয়ে জল চলে আসছে। কিভাবে মেয়েটা সামলাবে, কিভাবে ও বাসে বসে যাবে। তোমাদের দাদাভাই আবার বলেছে, ধরো বাস যাচ্ছে, ব্রেক ধরলো মাঝখানে, তখন ও কীভাবে সামলাবে নিজেকে। ও তো বাসে যেতেই পারে না। তোমরা জানো ও বাসে হাতে গোনে 1-2বার গেছে, আর গেলেও ও আমার সাথে গেছে, মানে আমাকে কাজ ছাড়া কোনো দিন করেনি। ওকে কোলে বসিয়ে নিয়ে গেছি, সেই বাচ্চা মেয়েটা কীভাবে যাবে, মানে সেই চিন্তা করতে করতে আমাদের, মানে মা বাবা হিসাবে আমাদের চিন্তার কোনো শেষ নেই। আর এই যে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে, রান্নাঘর পরিষ্কার করে, ধোয়া ভাজা কমপ্লিট করে আমি এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। অস্মিকেও নিয়ে যাচ্ছি। কী যে তাড়াহুড়ো করছি সকাল থেকে, সে শুধুমাত্র আমিই জানি। তোমাদের দাদাভাইয়েরও এত চিন্তা হচ্ছে, শুধুমাত্র আমাদের চিন্তা স্কুল নিয়ে নয়, যে আমরা জানি যে ও স্কুলের মধ্যে ঢুকে গেলে, মানে গেটের মধ্যে ঢুকে গেলে যা হোক করে ম্যানেজ হয়ে যাবে। অনেক ম্যাম রয়েছে, আন্টিরা রয়েছে, বাচ্চারা রয়েছে, মিশে যাবে। হ্যাঁ, একটু সময় লাগবে কিন্তু মিশে যাবে। কিন্তু সমস্যা, ভয় এই ট্রান্সপোর্টটা নিয়ে। তোমাদের দাদাভাই তবুও নর্মাল রয়েছে, কুল রয়েছে, খাওয়া দাওয়া করছে, মাথা ঠান্ডা করে কাজকর্ম করছে। আমি পারছি না। আমার এই মাছ ভাজতে ভাজতে, রান্না করতে করতে হাতের 3-4 জায়গায় ছাঁকা পড়ে গিয়ে ফোসকা উঠে গেছে। খাবার সামনে নিয়ে খেতে পাচ্ছি না, বমি পাচ্ছে, মানে এতটা পরিমাণে টেনশন হচ্ছে। মানে একদমই তো ছোট, এই তো 3 বছর বয়স বলো। অনেকে আবার বলেছো যে এত ছোট থেকে কেন দিলে। দিয়েছি কারণ আমরা যেখানে বাস করি, আমাদের যেখানে বাড়ি, সেই বাড়ির চারপাশের পরিবেশ, কথাবার্তা, মানে মানুষের মধ্যে যে কালচার, সেটা আমার বলতে দ্বিধা নেই, আমার পছন্দ হয় না। মাঝে মাঝে এমন কিছু কথা কানে আসে, এত কিছু কথা কানে ভাসে, মানে সেগুলো তো, মানে আমি তো মানুষজনকে চেঞ্জ করতে পারবো না। তো সেগুলো আমার মেয়েও শিখছে। আমার মেয়ের মুখ দিয়ে যখন সেই কথাগুলো বেরোচ্ছে, আমার না মনে হচ্ছে নিজের গালে নিজে দুটো চড় মারি। মানে মনে হচ্ছে না নিজের মাথাটা দেওয়ালেতে ঠুকি, মানে এত পরিমাণে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আর যাই হোক আর কি, তো সেই জন্য আর কি স্কুলে দেওয়া, যাতে ওর এই কালচার থেকে বেরিয়ে একটা ভালো কালচার পায়। এখনই তো শিখছে বলো, আগের বছর পর্যন্ত সেভাবে কোনো কথা ফুটেছে, কিন্তু এতটা গুছিয়ে বলা, বা এখন মনের মধ্যে যতটুকু চিন্তা ভাবনা করছে, থিঙ্কিং পাওয়ার এসেছে, তো সেটা তো ছিল না। এখন এই 3 বছর থেকেই আমি সব কিছু লক্ষ্য করছি। তাই
ওকে একটা বেটার লাইফ দেওয়ার চেষ্টা। চলে এসেছি পুজো দিয়ে, মায়ের কাছে প্রচুর কিছু বললাম যে আমার বাবা মা আমাকে তোমার কাছে দিয়ে গেছে। আমার বাবা সবসময় বলতো, মাও সবসময় বলে, তোর কিসের চিন্তা, আমি মা কালীর কাছে দিয়ে এসেছি। যে বাড়িতে এত বড় মা কালী রয়েছে, এত জাগ্রত মা কালী রয়েছে, যে মা কালীর কাছে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে, আর সে তোর বাড়ির ঠাকুর, তোর ঘরের ঠাকুর, তোর কুলদেবী, তো তার পায়ের কাছে তোকে আমি দিয়ে এসেছি, তোকে সেই রক্ষা করবে সব বিপদ আপদ থেকে। আর ঠিক সেম কথাই আজকে আমি আমার মায়ের মন্দিরে গিয়ে বলে এসেছি যে আমার বাবা মা তোমার কাছে, তোমার দায়িত্বে আমাকে রেখে গেছে এই গ্রামে, আমিও আমার মেয়েকে তোমার দায়িত্বে, তোমার কোলে আমি অর্পণ করছি। তুমি আমার মেয়েকে বুক দিয়ে আগলে রেখো সমস্ত বিপদ আপদ থেকে, তুমি ওকে রক্ষা করো। তুমি যদি ওকে রক্ষা করো, আমার আর কোনো কিছু ভয় নেই। তুমি ওকে দেখো, আমার বাবা মা যেমন আমাকে তোমার পায়েতে অর্পণ করেছে, আমিও আমার মেয়েকে আজ থেকে তোমার পায়ে অর্পণ করলাম, তুমি দেখে রেখো। মানে এত চিন্তা, মানে তোমরা মানে কি বলবো আর তোমাদের, তোমরা হয়তো অনেকে রিলেট করতে পারছো আমার সাথে, কিন্তু একটু বেশি আমাদের টেনশন, একটু বেশি প্যানিক করে ফেলছিলাম আমি। আমার এত চিন্তা, এত ভয়, মানে সে আর মানে মুখে বলে প্রকাশ করার মতো নয়। যে কালকের ভোর থেকে উঠে ওকে আমি পাঠাবো কী করে, যাবে কি করে। তবে হ্যাঁ, একদিন দুদিন এক সপ্তাহ যেতে যেতে অভ্যাস হয়ে যাবে, ঠিক যেমন ডান্স ক্লাসের মতো। ডান্স ক্লাসেও অশ্মি প্রায় 1 থেকে 2 মাস কান্নাকাটি করেছে, সেরকমভাবে কোনো কিছুই শেখেনি। আমি দিয়ে এসেছি, নিয়ে এসেছি, কিন্তু যাতায়াতটা কন্টিনিউ করেছি। এখন অশ্মি ডান্স ক্লাস শুনতেই অজ্ঞান। ডান্স ক্লাস যাবো করে ও সবার আগে এক্সাইটেড হয়ে থাকে, ওর এক্সাইটমেন্ট একদম তুঙ্গে থাকে ডান্স ক্লাসের নাম শুনলে। ঠিক সেই রকম স্কুলটাও হয়ে যাবে, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু এই যতদিন না হচ্ছে, এই সামনের দিনগুলো খুবই চ্যালেঞ্জিং। যাই হোক, জামা কাপড়গুলো ওয়াশ করে আবার মায়ের মন্দির যাচ্ছি। পুজো হয়ে গেছে অলরেডি আমি জানি, তো পুজোর বাটাটা আর কি আনতে গেলাম। এখন ঘড়িতে ওই 1টা-1.5টা মতো বাজছে। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, না খেয়েই মায়ের পুজো দিয়েছিলাম। ওই সকালবেলায় শুধু একটুখানি চা খেয়েছিলাম, বাস। আর তারপর খেয়েছিলাম দুপুর 2টোর সময় ভাত। যাই হোক, তাও খাবার মানে নামমাত্র খাবার দেখেই বমি পাচ্ছিল। একে তো সকাল থেকে নাও খাওয়া, তারপরে আবার এরকম এত টেনশন, এত প্যানিক, কত কিছুই না চললো আজকের দিনটা। সত্যি খুব মনে থাকবে। এই কলাটাকে খাবে বলে সেই যে মন্দির থেকে আমাকে দাও করে অস্থির, আমি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পেরেছি যে চল বাড়ি গিয়ে খাবি। 2টো কলা দিয়েছিলাম, বাড়িতে এইগুলোই ছিল, এগুলো দিয়েই পুজো দিয়েছিলাম। মানে ওই যৎসামান্য বাড়িতে যা ছিল তাই দিয়ে আর কি দিয়েছিলাম। তবে 2টো কলাই আর কি ব্রাহ্মণ নেয়নি। একটা দিয়েলাম কালীতলাতেই, মানে কালী মন্দিরের কাছে একটা বাচ্চাকে, আর একটা অশ্মি আসতে না আসতেই বাড়িতেই খেয়ে ফেলেছে। যাই হোক, আমার শুধু চোখ এই আকাশের দিকে, আর শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি যা হবে আজকের দিনটা হয়ে যাও, কাল সকাল থেকে যেন ওয়েদারটা ঠিকঠাক থাকে, আমি যেন আমার মেয়েকে সুস্থভাবে সুন্দরভাবে স্কুলে পৌঁছাতে পারি।